হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। তোমাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের নিয়মিত ভিডিও ক্লাসে তোমাদের আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে তোমাদের যে আনসিন প্যাসেজটি ছিল মডেল টেস্ট 1-এর, সেই মডেল টেস্ট 1-এর আনসিন প্যাসেজের 7 নম্বরে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং 9 নম্বরে যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর কিছু অংশ তোমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করব এবং সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দিব। আশা করি ক্লাসটি দেখার পরে তোমাদের এই সমস্ত প্রশ্নগুলো থেকে যে সমস্যা হয় সেই সমস্যাগুলো দূর হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তো চলো আমরা আজকের ক্লাসে ফিরে যাই। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে ক্লাসের যে আলোচ্য বিষয় সেগুলো তোমাদের সামনে অলরেডি চলে এসেছে। সো ক্লাস শুরু করার আগেই গত ক্লাস থেকে দু একটা প্রশ্ন তোমাদেরকে বরাবরের মতো করি, আজকেও তার ব্যতিক্রম হবে না। সো চলো গত ক্লাস থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু তোমাদের সামনে উপস্থাপন করা যাক। সো প্রথমেই যে প্রশ্নটা হচ্ছে, আমরা গত ক্লাসে কি প্যাসেজ পড়েছিলাম তোমাদেরকে কারো মনে আছে? নিশ্চয়ই তোমাদের মনে আছে। সো আমরা নাফিসা সম্পর্কে পড়েছিলাম। নাফিসা ইজ স্টুডেন্ট অফ ক্লাস 4, দ্যাট মিনস সে তোমাদের মতোই তোমাদের ক্লাসে পড়ে। আর এই প্যাসেজটাতে উল্লেখযোগ্য যে বিষয়টা ছিল সেটা হচ্ছে সে কিভাবে তার ডে লাইফটা মানে দিনের কাজগুলোকে সম্পাদন করে, কোন সময় কি কাজ করে, এই সমস্ত বিষয়গুলোই সেখানে বলা ছিল। সো ঠিক তারই ধারাবাহিকতায় আজকে এখান থেকে কিছু ডাব্লিউএস প্রশ্ন করা হবে এবং এই প্রশ্নগুলোর আনসার তোমাদের সামনে আমি একে একে উপস্থাপন করব। সুপ্রিয় শিক্ষার্থী, সো প্রথমেই 7 নম্বরে যেটা বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন এ সেন্টেন্স। সো দ্যাট মিনস আমরা বুঝতে পারছি এটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন এবং এখানে পরীক্ষায় তোমাদের এখান থেকে 10 মার্কের থাকে। 5টা প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নের জন্য 2 মার্ক করে থাকে। সো এখান থেকে বুঝতে পারছো 10 মার্ক অনেক বড় একটা মার্ক। রেজাল্টে এই মার্কটা খুব গুরুত্বপূর্ণ। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে প্রথম যে প্রশ্নটা এখানে আসছে বোর্ডে সেটা দেখো। বলা হয়েছে যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট নাফিসা। প্রথম প্রশ্নটা খুব ইজি, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট নাফিসা। নাফিসা সম্পর্কে তুমি কি জানো? সো সাপোজ কোনো সময় যদি এরকম প্রশ্ন আসে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব নাফিসার কি করে বা সে তার পদটা কি বা সে কি অবস্থায় এখন আছে, এই সমস্ত বিষয়গুলো আমরা এই প্রশ্নের ক্ষেত্রে লিখতে পারি। এখানে যে প্রশ্নটা করা হয়েছে যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট নাফিসা, তুমি নাফিসা সম্পর্কে কি জানো, শুনে অনেক বড় বা অনেক ব্যাখ্যা দেওয়ার মতো হলেও আমাদেরকে কিন্তু বেশি ব্যাখ্যা দেওয়া এখানে যাবে না। কারণ হচ্ছে পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোও কিন্তু এই সমস্ত ব্যাখ্যার মধ্যে থেকে চলে আসবে। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পারছো আমি কি বলছি। আমরা একটা অথবা 2টা সেন্টেন্সের মধ্যে প্রতিটা প্রশ্নের আনসার শেষ করব। ওকে, সো কয়টি সেন্টেন্সের মধ্যে? 1টি অথবা 2টি, অর্থাৎ 2 সেন্টেন্সের মধ্যে আমরা যেন প্রশ্নের আনসারগুলোকে শেষ করতে পারি। সো এখানে প্রথম প্রশ্ন বললাম যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট নাফিসা, নাফিসা সম্পর্কে তুমি কি জানো। এক্ষেত্রে আমরা যে আনসারটা দিতে পারি সেটা হচ্ছে আমাদের যে প্যাসেজ পড়েছিলাম সেই প্যাসেজের ভেরি ফার্স্ট লাইন যেটা ছিল যে নাফিসা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4। সো নাফিসা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4, আমরা তার সম্পর্কে এইটুকুই জানি। সো এটাকে যদি আমরা আমাদের রিয়েল লাইফের সাথে তুলনা করি, আমরা প্রশ্ন করি যে তুমি ওই লোকটি সম্পর্কে কি জানো, তো আমরা কি বলি যে ওই লোকটি অমুক জায়গায় কাজ করে বা অমুক ব্যাংকে কাজ করে, অমুক প্রতিষ্ঠানে কাজ করে। এই যে কাজের ব্যাপারটা কিন্তু এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে লিখতে হয়। এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র প্রশ্নের আনসারটা পড়িয়ে দেওয়া বা মুখস্থ করা নয়। এইটা আমাদের পারিপার্শ্বিক লাইফে এই ধরনের প্রশ্ন আসলে আমরা কিভাবে ফেস করব বা কি বলতে হবে এই বিষয়টা জানানোর প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রশ্নটাকে ব্যাখ্যা করে বোঝানো। আশা করি তোমরা এটাকে বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী, সো আমরা যে প্রশ্নটা পেয়েছিলাম যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট নাফিসা, এখান থেকে যে আনসারটা আমরা বই থেকে লিখছি সেটা হচ্ছে যে নাফিসা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4। নাফিসা হচ্ছে ক্লাস 4-এর একজন ছাত্রী। দ্যাটস ইট। ওকে, সো চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। বি নাম্বার প্রশ্ন এখানে বলা হয়েছে যে হাউ ইজ নাফিসা অ্যাজ এ স্টুডেন্ট। সো হাউ ইজ নাফিসা অ্যাজ এ স্টুডেন্ট, এইটা তোমরা সবাই জানো এটার আনসার কি হবে। এটা কিন্তু নতুন কিছু নয়। প্রশ্নটা যেখানে চলে আসছে যে হাউ ইজ নাফিসা অ্যাজ এ স্টুডেন্ট, এটা হচ্ছে তোমার কাছে দ্বিতীয় প্রশ্ন।
সো এই প্রশ্নের জন্য তুমি প্যাসেজ থেকে কোন লাইনটা বাছাই করবে সেই লাইনটা কিন্তু তোমাকে বুঝতে হবে যে প্রশ্নে কি বলেছে এবং এই প্রশ্নের ক্ষেত্রে যে আনসারটা হবে সেই আনসারটা আমি কি দিব। আমরা নাফিসা সম্পর্কে জানি যে সে হচ্ছে একজন ইন্টেলিজেন্ট এবং হার্ডওয়ার্কিং। আমরা কিন্তু যে লাইনটা পড়ছি প্রথম সেন্টেন্সে এই কথাটা বলা আছে। সো যেহেতু প্রথম সেন্টেন্সে এই কথাটি বলা আছে, অতএব আমরা এই প্রশ্নের জন্য যে আনসারটা লিখতে পারি সেটা হচ্ছে যে শি ইজ ফার্স্ট গার্ল ইন হার ক্লাস। শি ইজ ফার্স্ট গার্ল ইন হার ক্লাস। সো যখনই আমি বলছি শি ইজ ফার্স্ট গার্ল ইন হার ক্লাস, এটাতেই কিন্তু বুঝতে পারছি সে স্টুডেন্ট আকারে কেমন। তো এর সাথে আরেকটা কথা যেহেতু প্যাসেজে বলা আছে সেইটা আমাদেরকে না বললেই নয়, এটাও বলতে হবে যে শি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং। সো এই প্রশ্নের জন্য আমরা দুইটা সেন্টেন্স লিখব। কয়টি সেন্টেন্স লিখব? দুইটি সেন্টেন্স লিখব। প্রশ্নটা ছিল যে হাউ ইজ নাফিসা অ্যাজ এ স্টুডেন্ট। এইটার যে আনসারটা সেটা হচ্ছে যে শি ইজ দ্য ফার্স্ট গার্ল ইন হার ক্লাস অ্যান্ড শি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ডওয়ার্কিং। শি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ডওয়ার্কিং। সো এই যে আমরা প্রশ্নের ক্ষেত্রে দুইটা লিখলাম, এর কারণ হচ্ছে যে প্রশ্নটা যেভাবে করা হয়েছে এইখানটাকে পরিপূর্ণভাবে বোঝানোর জন্য দুইটা সেন্টেন্সই দরকার। তার জন্য আমরা এই প্রশ্নের ক্ষেত্রে দুইটা সেন্টেন্স লিখব। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এই পর্যন্ত তোমরা বুঝেছ। এরপরে আমি 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 3 নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে যে হোয়েন ডাজ শি গেট আপ। হোয়েন ডাজ শি গেট আপ। খুব সিম্পল প্রশ্ন, প্রশ্নটা আমরা সবাইকে করে থাকি। প্রশ্ন বলা হচ্ছে হোয়েন ডাজ শি গেট আপ, এটার মানে হচ্ছে সে কখন ঘুম থেকে ওঠে। এখন সে কখন ঘুম থেকে ওঠে সেটা কিন্তু আমরা সবাই জানি, শি গেটস আপ অ্যাট 6 o'clock। সো এটা আনসার হচ্ছে শি গেটস আপ অ্যাট 6 o'clock। সে সকাল 6টার সময় ঘুম থেকে ওঠে। সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রশ্নগুলো কিভাবে হচ্ছে এবং সেগুলোর আনসারটা কিভাবে দেওয়া যাচ্ছে। সো তোমাদের উদ্দেশ্যে একটু বলে রাখি, যখন ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা বোঝাবে, তোমাদের ক্লাসে কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড সম্পর্কে ধারণা দেওয়া হয়নি, এটা সিলেবাসের আরও পরে আছে। বাট আজকে যেহেতু একটু সুযোগ আছে তাই আমি এখান থেকে একটু কথা বলে রাখি। সেটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যখন প্রশ্ন করবে এবং সেই প্রশ্নের আনসারটা তুমি যখন লিখবে, তুমি অবশ্যই টেন্স ফলো করবে। তোমাকে অবশ্যই টেন্স ফলো করে লিখতে হবে, অর্থাৎ প্রশ্ন যে টেন্সে আছে তোমাকে আনসারটাও কিন্তু সেই একই টেন্সে দিতে হবে। তো তুমি যদি প্রশ্নের টেন্স ফলো না করে আনসার দাও তাহলে ওইখান থেকে সম্পূর্ণ মার্ক কাটা যাবে। ভালো করে মনে রাখো, প্রশ্ন আমাকে যে টেন্সে করেছে আমাকে আনসারটাও সেই একই টেন্সে লিখতে হবে। যদিও প্যাসেজের মধ্যে যদি ওই একই ইনফরমেশান অন্য কোনো টেন্সে দেওয়া থাকে তবুও সেটা লেখা যাবে না, কারণ আমাকে প্রশ্ন করেছে যে টেন্সে, আমি সেই টেন্সে লিখব। আমি আরেকটু পরিষ্কার করে বলতে চাচ্ছি, আমাকে যদি প্রশ্ন করা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং সেই আনসারটা যদি আমার প্যাসেজে প্রেজেন্ট কন্টিনিউয়াসেও থাকে তবুও আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখব না। তখন আমাকে কি করতে হবে? ওইটাকে প্রেজেন্ট ইনডিফিনিটে কনভার্ট করে লিখতে হবে। আশা করি তোমরা এই পাওয়ার বুঝতে পেরেছো, কারণ তোমাদের এই ভুলটা অনেক বেশি হয়। তোমাদেরকে প্রশ্ন করে এক টেন্সে, তোমরা প্যাসেজ থেকে হুবহু লিখতে গিয়ে সেটাকে অন্য টেন্সে লিখে ফেলো। সো এটা মোটেও করা যাবে না। যদি করে থাকো তাহলে কিন্তু মার্ক কাটা যাবে। আমি কিন্তু ক্লাসে বলেই রাখলাম। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আমরা 7 নম্বরে মোট 5টা প্রশ্ন ছিল, তার মধ্যে আমি এখন 3টা প্রশ্নের ডেমো তোমাদেরকে দেখাইলাম। আমি বাকি 2টা প্রশ্ন তোমাদের প্র্যাকটিসের জন্য রাখছি। যেভাবে আমি এখানে তৈরি করলাম ঠিক সেইভাবে তোমরাও তোমাদের বাসায় বাকি 2টা প্রশ্ন নিয়ে মাথা কাটাও, সেটা নিয়ে চিন্তা করো এবং বাকি 2টা প্রশ্নের আনসার লিখে হোয়াটসঅ্যাপে পোস্ট করো। এটা হচ্ছে তোমাদের প্রথম এইচডাব্লিউ। সো প্রথম এইচডাব্লিউ হচ্ছে 7 নম্বরের ডি এবং হচ্ছে যে ই, 2টা প্রশ্ন। ডিয়ার স্টুডেন্ট, এবারে আমরা তোমাদের প্যাসেজ থেকে 9 নম্বর যে প্রশ্নটা আছে সেইটা নিয়ে একটু কথা বলি। এইটাও ডাব্লিউএস ওয়ার্ড নিয়েই প্রশ্ন। আমি আজকের সিলেবাসে বা আজকের পড়ার শিডিউলে এই 2টা বিষয়কে একত্রে রাখার একটা মাত্র কারণ হচ্ছে 2টার মধ্যে একটা খুব বেসিক সম্পর্ক আছে। এই বেসিক সম্পর্ক থাকার কারণেই আমি কিন্তু এখন 7 নম্বরের পাশাপাশি 9 নম্বরটি নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। ম্যারিড স্টুডেন্ট, একটু মনোযোগ দিলেই আশা করি 9 নম্বরটা তোমাদের কাছে অনেক অনেক সহজ হবে। ওকে,
সো চলো 9 নম্বরে বলেছে যে মেক WH কোয়েশ্চেন ফ্রম দ্য গিভেন সেন্টেন্সেস। যে সেন্টেন্সগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে সেই সেন্টেন্সগুলো থেকে তোমাদেরকে WH ওয়ার্ড তৈরি করতে হবে, প্রশ্ন তৈরি করতে হবে। তবে মজার ব্যাপার হচ্ছে যে ওয়ার্ডের নিচে দাগ দেওয়া আছে সেই ওয়ার্ডটাকেই WH ওয়ার্ডে পরিবর্তন করতে হবে। তো চলো আমরা একটা ডেমো দেখি। এখানে যে ডেমোটা বলা হয়েছে সেইটা বলা হচ্ছে যে দেখো, জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য উইক। সো প্রথম যে সেন্টেন্সটা বলা হলো সেখানে বলা হয়েছে জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য উইক। জানুয়ারি হচ্ছে মাসের মানে বছরের প্রথম মাস। এখন এইটাকে আমরা প্রশ্ন কিভাবে করতে পারি? আমরা হয়তো বলতে পারি কোন মাসটি বছরের প্রথম মাস, এমনটাই তো হয়। কোন মাসটি বছরের প্রথম মাস। তাহলে এই যে কোন কথাটা বললাম, এই কোন কথাটার জন্য আমরা কোন WH ওয়ার্ডকে নিয়ে আসবো, এইটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। সো এর জন্য আমাদের WH ওয়ার্ড সবগুলোরই মানে জানতে হবে, সবগুলোর মানে মনে রাখতে হবে। এখন ধরো যদি আমরা WH ওয়ার্ডগুলোর মানে সঠিকভাবে না জানি তাহলে কিন্তু আমরা এখানে প্রশ্ন করতে সমস্যায় পড়ব। সো এইখানে যাওয়ার আগে যে উদ্বেগটা তোমাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আমরা জানি যে 9টি WH ওয়ার্ড আছে। কয়টি আছে বললাম? 9টি WH ওয়ার্ড আছে। সো যেহেতু 9টি WH ওয়ার্ড আছে তো এই 9টি WH ওয়ার্ড আমাদেরকে জানতে হবে। আর মজার ব্যাপার হচ্ছে তোমাদের বইয়ে কিছু WH ওয়ার্ডের কথা বলাই আছে, সেই WH ওয়ার্ডগুলোই তোমরা ব্যবহার করতে পারো। তো আমি WH ওয়ার্ডগুলোর অর্থ বলছি না, কারণ এগুলো তোমাদের ক্লাস 3তে পড়ানো হয়েছে। আর তোমরা অলরেডি জানো বিষয়গুলো, যেমন হোয়াট এটার মানে, হু মানে, হোয়েন মানে, এগুলো সবই জানো। তবুও আমি একটু বলে রাখি, হোয়েন মানে হচ্ছে কখন, এটা ব্যবহার হবে যখন কোনো সময়, টাইম বা স্থানের নিচে দাগ থাকবে তখন। হু হচ্ছে মানে কে, যখন কোনো মানুষের নিচে দাগ থাকবে, পার্সনের নিচে দাগ থাকবে তখন। এরপরে হোয়াট মানে হচ্ছে কি, যখন কোনো বস্তুর নিচে দাগ থাকবে তখন। এই ধরনের WH ওয়ার্ডগুলোর এখানে ব্যবহার হয়। সো এখানে যে বিষয়টা বলা হয়েছে যে জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, এখানে জানুয়ারির নিচে যেহেতু দাগ আছে তাহলে আমরা জানুয়ারিকে মাথায় রেখে কিন্তু প্রশ্ন তৈরি করব। সো কীভাবে প্রশ্ন তৈরি করব দেখো, কোন মাসটি বছরের প্রথম, তাহলে কোন হচ্ছে আমরা জানি হুইচ, তাহলে আমরা বলবো হুইচ ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। সো এটার আনসার হচ্ছে হুইচ ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, এবং সবশেষে অবশ্যই কোশ্চেন মার্ক বসাইতে হবে। কোশ্চেন মার্ক কিন্তু ভুল করা যাবে না। সো হুইচ ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার মানে বছরের কোন মাসটি প্রথম মাস, এটা হচ্ছে এটার বাংলা। এটার আনসার হচ্ছে জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। তো তোমরা প্রশ্ন করার পরে সেটার আনসারটা যদি আগের আনসারের সাথে মিলে যায় তাহলে তোমাদের WH ওয়ার্ডটা ঠিক আছে, নতুবা এটা ভুল হয়েছে। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে বিষয়টা বুঝাইলাম আশা করি তোমরা কিছুটা হলেও বুঝেছো। তোমরা বাসায় প্র্যাকটিস করো, তাহলে এই জিনিসটা আরও তোমাদের কাছে পরিষ্কার হবে। আর যদি আজকের এই আলোচনা থেকে কোনো ধরনের কোনো প্রশ্ন বা জানার ইচ্ছা থাকে তাহলে ক্লাসের কমেন্ট বক্সে, ক্লাসটা দেখার পরে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, অথবা সরাসরি ফোন দিয়ে কথা বলো, অথবা স্কুলে এসে যোগাযোগ করো। তোমাদের সকলের সার্থকতা কামনা করছি, সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে সেই প্রত্যাশায় ক্লাস শেষ করতে যাচ্ছি। তবে ক্লাস শেষ করার আগে আজকের ক্লাস থেকে যে HWটা থাকছে সেটা হচ্ছে 7 নাম্বার থেকে 2টা প্রশ্ন ডি এবং ই, আর 9 নাম্বার থেকে 4টা প্রশ্ন বি, সি, ডি, ই। এগুলো হচ্ছে তোমাদের HW। তোমরা HWগুলো সবাই করবে এবং HWর নিচে নিজের নাম, রোল এবং সাবজেক্টের নাম লিখে তোমরা হোয়াটসঅ্যাপে পোস্ট করবে। আশা করি তোমরা সকলেই ক্লাস দেখবে। তোমাদের সকলের সুস্থতা কামনা করে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।